গুড মর্নিং। আজকে আমাদের ভিডিও টপিক হলো ক্রেবস চক্র অথবা টিসি সাইকেল। প্রথমেই দেখে নেওয়া যাক এই ক্রেবস চক্র কী এবং কেন এরকম নামকরণ হয়েছে। দেখো, ক্রেবস চক্র হলো একটা উপজিতি অথবা অ্যাম্ফিবোলিক রিয়াকশন। যখন তোমাদের উপজিতি বিপাক এবং অপজিতি বিপাক পড়ানো হয়েছিল, সেখানটায় বলা হয়েছিল যে ক্রেবস চক্র অথবা টিসি সাইকেল হলো একটি উপজিতি বিপাক। কেন উপজিতি? তার কারণ হচ্ছে ক্রেবস চক্রের পুরো চক্রটা যখন সংঘটিত হয়, সেখানে উপজিতি বিপাক যেরকম থাকে ঠিক সেরকমভাবেই অপজিতি বিপাকও দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে কিছু সংশ্লেষ হয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজন হয় বা বিপাক এগুলো সম্পন্ন হয়। যেরকম ধরো, এখানে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট যখন তৈরি হচ্ছে, সেই সাইট্রিক অ্যাসিড কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে, যেমন ফ্যাটি অ্যাসিডের বিপাক অথবা কোলেস্টেরল জারণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু কাজ করছে। তারপরে ধরো, যখন আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড যখন উৎপন্ন হয়, সেখানে কিন্তু অ্যামোনিয়া প্রয়োজন হয় এবং এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে যখন গ্লুটামেট উৎপন্ন হয়, এই গ্লুটামেট উৎপন্ন হওয়ার সময় অ্যামোনিয়ার প্রয়োজন হয় এবং সেই সময় কিন্তু এই গ্লুটামেট থেকে পরবর্তীতে ট্রান্স অ্যামিনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। এছাড়াও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কিন্তু বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় এবং একই সঙ্গে এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড বা অ্যামোনিয়ার প্রয়োজনও হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই পুরো বিপাক ক্রিয়াটায় কিন্তু একই সঙ্গে উপজিতি এবং অপজিতি দু প্রকার মেটাবলিজমে সম্পন্ন হচ্ছে। তাই জন্য এটাকে অ্যাম্ফিবোলিক অথবা উপজিতি বিপাক বলা হয়ে থাকে। এরপরে দেখে নেওয়া যাক টিসি সাইকেল এরকম নামকরণ কেন হয়েছে। টিসি সাইকেলের দেখো, প্রথমেই যে পদার্থ উৎপন্ন হচ্ছে বা ইন্টারমিডিয়েট উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে থাকে 3টে কার্বক্সিলিক অ্যাসিড। সুতরাং যেহেতু 3টে কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তাই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা শর্টে টিসি সাইকেল বলা হয়ে থাকে। আর এটা ক্রেবস চক্র, এটাকে কেন বলা হয়ে থাকে? কারণ 1937 সালে বিজ্ঞানী হ্যান্স ক্রেবস সর্বপ্রথম এই পদ্ধতির বিশদ বর্ণনা দেন। তাই জন্য এই চক্রকে তার নাম অনুসারে বলা হয়ে থাকে ক্রেবস চক্র। এই চক্র সবাত শ্বসনের একটি পর্যায়ে অন্তর্ভুক্ত এবং কয়েকটি পর্যায়ে চক্রাকারে জারিত হয়ে এটা অ্যাসিটাইল কোয়ে, কার্বন ডাই অক্সাইড, জল এবং বিজারিত হাইড্রোজেন বাহক জীবদেহে ব্যবহারযোগ্য শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন করে। এই পদ্ধতিকে বলা হচ্ছে ক্রেবস চক্র বা টিসি সাইকেল। ক্রেবস চক্রের বিক্রিয়ার স্থান। ইউক্যারিওটিক কোষ অর্থাৎ বিভিন্ন উন্নত উদ্ভিদ এবং প্রাণীর দেহে যে কোষ দেখতে পাওয়া যায়, যাদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস, নিউক্লিয় চালক এবং নিউক্লিয় পর্দা এই তিনটেই থাকে, তাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। সেই ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই বিক্রিয়া সংঘটিত হয় এবং প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ বিভিন্ন যে অন্যান্য জীব রয়েছে, যেমন ধরো নীলাভ সবুজ শৈবাল অথবা ব্যাকটেরিয়া, যাদের নিউক্লিয়াসে আমরা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক দেখতে পাই না, সেই প্রোক্যারিওটিক কোষ যাদের যেসব প্রাণীর দেহে রয়েছে, তাদের ক্ষেত্রে সাইটোসোলে আমরা এই বিক্রিয়া সংঘটিত হতে দেখি। এইবারে ক্রেবস চক্রের বিক্রিয়া পথ দেখে নেওয়া যাক। আমরা দেখেছিলাম যে
গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে কিন্তু 2 অণু এখনও গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড আবার জারিত হয়ে গিয়ে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করছে এবং এই 2 অণু অ্যাসিটাইল কোয়ের কিন্তু প্রত্যেক কটা অণুই ইন্ডিভিজুয়ালি তারা টিসি সাইকেলে প্রবেশ করে এবং টিসি সাইকেল সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে প্রত্যেক অণু কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা টিসি সাইকেল সম্পন্ন করে। আচ্ছা, এইবারে দেখো পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে তখন কিন্তু পাইরুভিক ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কাজ করছে এবং এখানে কোএএসএইচ এই কোএএসএইচটা কিন্তু এখানে কাজ করছে। ঠিক আছে, কোএএসএইচ এর কাজ কি? এই কোএএসএইচ এটা কি করছে? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস অথবা ফ্যাটি অ্যাসিডের জারণে এটা সাহায্য করে, এটার একটা ভূমিকা আছে। এছাড়াও এটা কিন্তু পাইরুভিক অ্যাসিডের থেকে এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করতে বা অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে সমগ্র টিসি সাইকেলে প্রবেশ করতে কিন্তু এটা ভূমিকা পালন করছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু একটা এনএডি থেকে এনএডিপি এইচ এবং এইচ প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে। এইভাবে যে অ্যাসিটাইল কোয়েটা উৎপন্ন হয়েছে সেই অ্যাসিটাইল কোয়ে কিন্তু এরপরে প্রবেশ করছে হচ্ছে টিসি সাইকেলের মধ্যে এবং টিসি সাইকেলে প্রবেশ করে সাইট্রেট সিনথেটিস এনজাইমের সাহায্যে এটা উৎপন্ন করছে সাইট্রেট অথবা সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। এই সাইট্রিক অ্যাসিড যখন উৎপন্ন করছে সেই সময় দেখো কোএএসএইচ যেটা এখানে প্রবেশ করেছিল সেই কোএএসএইচটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে এবং একটা জল এখানটায় যুক্ত হচ্ছে। আচ্ছা, এই সাইট্রিক অ্যাসিড থেকে এরপর উৎপন্ন হচ্ছে সিস অ্যাকোনাইটেট বা সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। এখানে যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাকোনাইটেজ। অ্যাকোনাইটেজ এনজাইমটা কিন্তু এখানে কাজ করছে। অ্যাকোনাইটেজ এনজাইমটা এখানে কাজ করছে এবং এখানে কি হচ্ছে একটা জল বিয়োজিত হচ্ছে, জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, উৎপন্ন হচ্ছে সিস অ্যাকোনাইটেট। এরপর সিস অ্যাকোনাইটেট একটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করছে আইসোসাইট্রেট। আইসোসাইট্রেট উৎপন্ন হচ্ছে এবং এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। এখানে যে এনজাইমটা কাজ করছে সেটা হলো অ্যাকোনাইটেজ। অ্যাকোনাইটেজ এনজাইম, তোমাদের যখন এনজাইমের নামকরণ আমি পড়িয়েছিলাম সেখানটায় পড়েছিলাম যে এনজাইমের নামের শেষে সবসময় এজ কথাটা যুক্ত হয়। তো এখানে যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাকোনাইটেজ এনজাইম এবং এক্ষেত্রে কিন্তু একটা জল কি হচ্ছে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এরপর আইসোসাইট্রেট থেকে একটা উপমুখী বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে অক্সালোসাকসিনেট। অক্সালোসাকসিনেট উৎপন্ন হচ্ছে এবং এখানে যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ এনজাইম। আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করছে এবং এখানটায় তোমরা দেখতে পাচ্ছ একটা এনএডি প্লাস থেকে উৎপন্ন হচ্ছে এনএডিএইচ এবং হাইড্রোজেন এখানে উৎপন্ন হচ্ছে। এনএডিএইচ হচ্ছে একটা খুবই একটা শক্তি সম্পন্ন একটা অণু এবং সেখান থেকে কিন্তু একটা হাইড্রোজেনও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর অক্সালোসাকসিনেট থেকে উৎপন্ন হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। আলফা কিটো গ্লুটারেট উৎপন্ন হচ্ছে এবং এখানে যে এনজাইম কাজ করছে সেটা হচ্ছে অক্সালোসাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইম। অক্সালোসাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানটায় একমুখী বিক্রিয়া এবং এখানে কিন্তু একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। তো এই দেখো আলফা কিটো গ্লুটারেট এইটা থেকে কিন্তু উৎপন্ন হচ্ছিল, আমি যেটা পড়েছিলাম সেটা হলো
গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এবং এই গ্লুটামিক অ্যাসিড কিন্তু পরবর্তীকালে ট্রান্সঅ্যামিনেশন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, আবার আমরা এই পাথওয়েতে দেখি আলফা কিটোগ্লুটারিক থেকে এরপর আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে উৎপন্ন হচ্ছে সাকসিনিল কোয়ে। দেখো এখানটায় কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে, এখনও কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে এবং NADH থেকে উৎপন্ন হচ্ছে NADH প্লাস H প্লাস আয়ন, মানে হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এটাও কিন্তু একটা খুব উচ্চ শক্তি সম্পন্ন অণু এবং সাকসিনিল কোয়ে একটা জল যুক্ত করে এবং জিটিপি থেকে জিটিপি উৎপন্ন হচ্ছে, জিডিপি উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে ফসফেট কিন্তু এখানে মুক্ত হচ্ছে। অর্থাৎ এই অজৈব ফসফেট এটা কিন্তু এই সমগ্র প্রক্রিয়াতে শক্তি উৎপন্ন করছে। আর এখানে যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে সাকসিনিল থায়োকাইনেজ এনজাইম। সাকসিনিল থায়োকাইনেজ এনজাইম, তো সাকসিনিল কোয়ে সাকসিনিল থায়োকাইনেজ এনজাইমের মাধ্যমে উৎপন্ন করছে সাকসিনেট। এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। আচ্ছা, এরপর সাকসিনেট হচ্ছে ফিউমারেট উৎপন্ন করছে এবং এখানে এনজাইম যেটা কাজ করছে সেটা হচ্ছে সাকসিনিক হাইড্রোজিনেজ এনজাইম। সাকসিনিক হাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে উৎপন্ন করছে ফিউমারেট এবং এখানেও কিন্তু দেখো এক অণু FAD থেকে উৎপন্ন হচ্ছে FADH2, যেটা কিনা উচ্চ শক্তি সম্পন্ন একটা অণু। আচ্ছা, এরপর ফিউমারেট ম্যালেট উৎপন্ন করছে এবং এই পদ্ধতি একটি উভমুখী রিয়াকশন এবং এখানেও কিন্তু জল এখনো জল এখানে যুক্ত হচ্ছে এবং যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে ফিউমারেজ এনজাইম উৎপন্ন করছে ম্যালেট। এই ম্যালেট এরপর আবার একটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করছে অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এরপর আবার সাইট্রেট সিনথেসিসের মাধ্যমে উৎপন্ন করছে সাইট্রেট। ঠিক আছে, তাহলে এইভাবে উৎপন্ন করছে অক্সালো অ্যাসিটেট থেকে উৎপন্ন হচ্ছে সাইট্রেট এবং এখানটা অ্যাসিটাইল কোয়ে কাজ করছে। তো এইভাবে সম্পূর্ণ সাইট্রিক অ্যাসিড চক্রটা বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলটা সম্পূর্ণ চক্রাকারে আবর্তিত হয়। আচ্ছা, ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিটেট উৎপন্ন হয়েছিল সেই সময় যে এনজাইমটা কাজ করেছিল সেটা হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট উৎপন্ন হয়েছিল। এখানেও দেখো কোনো NAD থেকে NADH এবং H প্লাস উৎপন্ন হচ্ছে, যেটা আবার একটা উচ্চ শক্তি সম্পন্ন একটা অণু, যেখান থেকে এই সমগ্র প্রক্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, ATP উৎপন্ন হয় এবং যে ATPটা আমাদের দেহে শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। এইবার ক্রেবস চক্রের গুরুত্বগুলো দেখে নেওয়া যাক। ক্রেবস চক্র উদ্ভিদের দেহে সকল প্রকার বিপাকীয় ক্রিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হিসেবে কাজ করে। তার কারণ তোমরা আগে দেখেছ যে ক্রেবস সাইকেল থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো ক্রেবস সাইকেলের এবার গুরুত্বগুলো আলোচনা করে নেওয়া যাক। ক্রেবস সাইকেলের মাধ্যমে প্রত্যেক কোনো অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণ জারণ হলে প্রায় 12 অণু ATP পাওয়া যায় বা 10 অণু ATP পাওয়া যায়। এই ATP যাবতীয় শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। শর্করা, প্রোটিন, ফ্যাট প্রভৃতি খাদ্যবস্তু বিভিন্ন বিপাক ক্রিয়ার মাধ্যমে তারা শেষ পর্যন্ত ক্রেবস সাইকেলে প্রবেশ করে এবং সম্পূর্ণরূপে এসব খাদ্যবস্তুগুলো জারিত হয়। ক্রেবস চক্র নাইট্রোজেন পুষ্টির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, অর্থাৎ
এই ক্রেবস চক্রের যে বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলি আছে, বিশেষ করে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এটা অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে এটা গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে। এই গ্লুটামিক অ্যাসিড এবং পরবর্তীকালে ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। এছাড়া ফ্যাটের বিটা জ্যারোনেট ফলিওস্ট্রেষ্ট অ্যাসিটাইল কোয়ে এটা ক্রেবস চক্রে প্রবেশ করে এবং গ্লিসারল বিক্রিয়ার বিপাকের ফলে ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয় এবং সেটা তার ফলে এটা সরাসরি ফ্যাট বিপাকের সঙ্গে যোগসূত্র রচনা করে। এছাড়াও বিভিন্ন উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়া কোষ বা শৈবালের কোষে গ্লাইঅক্সিলেট চক্রের সঙ্গে এটা যোগসূত্র রচনা করে। এই গ্লাইঅক্সিলেট চক্রটা হচ্ছে এইসব বিভিন্ন প্রাণীদের কোষের মধ্যে এটা হলো একটা অ্যানাবলিক রিয়াকশন এবং যার ফলে এদের দেহে বিভিন্ন বিপাকীয় পথের বিভিন্ন বৈচিত্র্য আসে এবং বিভিন্ন বিপাক ক্রিয়াগুলি পরিচালিত হয়। এইবারে আমাদের জানতে হবে সমগ্র ক্রেবস সাইকেলের শক্তি উৎপাদন। দেখো, কোনো অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণ জারণের ফলে কিন্তু 3 অণু NADH এবং H+ আয়ন উৎপন্ন হয়। যেমন দেখো, আইসোসাইট্রেট থেকে যখন অক্সালোসাকসিনেট উৎপন্ন হচ্ছে, সেই সময় কিন্তু একটা NADH এবং H+ আয়ন উৎপন্ন হচ্ছে। এইখানে NADH এবং H+ আয়ন উৎপন্ন হচ্ছে। এছাড়া যখন আলফা কিটোগ্লুটারেট থেকে যখন সাকসিনিল কোয়ে উৎপন্ন হয়, তখন NADH এবং H+ আয়ন উৎপন্ন হচ্ছে। এরপর যখন ম্যালেট থেকে অক্সালোঅ্যাসিটেট উৎপন্ন হচ্ছে, সেই সময় আরেকটি NADH এবং H+ আয়ন উৎপন্ন হচ্ছে। এই প্রত্যেকটি NADH এবং H+ আয়ন থেকে আমরা যথাক্রমে পাচ্ছি 2.5 এবং 2.5 অণু ATP, অর্থাৎ শক্তি পাচ্ছি। তাহলে এই তিন অণু NADH এবং H+ আয়ন থেকে আমরা কত পাচ্ছি? 2.5 × 3 মানে 7.5। এছাড়াও দেখো, যখন সাকসিনেট থেকে যখন ফিউমারেট উৎপন্ন হচ্ছে, সেইখানে আমরা কিন্তু আর একটা পাচ্ছি FADH2 আয়ন। এটাও উচ্চ শক্তি সম্পন্ন এবং সেখান থেকে আমরা পাচ্ছি 1.5 অণু ATP। এছাড়াও যখন সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনেট উৎপন্ন হয়েছিল, সেখানে একটা অজৈব ফসফেট আমরা পেয়েছি। অজৈব ফসফেট মানে সেখানে হচ্ছে 1 অণু ATP, অর্থাৎ 7.5 যোগ 1.5 হলো 9 এবং তার সঙ্গে এক অণু ATP যোগ করলে হচ্ছে 10, অর্থাৎ আমরা 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে পাচ্ছি 10 অণু ATP। ঠিক আছে, আমরা জানি যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ের টিসি সাইকেলের জারণের ফলে উৎপন্ন হচ্ছে 10 + 10 ATP, অর্থাৎ মোট 20 অণু ATP। এইটুকুনি প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো, 1 অণু গ্লুকোজ থেকে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড যখন 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করছে, সেই সময় কিন্তু 2 অণু আমরা NADH এবং NADH এবং H+ আয়ন আমরা সেখানে পেয়েছিলাম, অর্থাৎ সেখানে আমরা 2.5 + 2.5 2.5 + 2.5 = 5 অণু ATP আমরা সেখানে পেয়েছিলাম। তাহলে আমরা 2 অণু অ্যাসিটাইল কোয়ের সম্পূর্ণ জারণের ফলে 20 অণু ATP পেয়েছিলাম এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে
2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার সময় আরও 5 অণু এটিপি আমরা পাই। তাহলে আমরা বলতে পারি যে মোট পারভিক অ্যাসিড জারণের ফলে 2 অণু পারভিক অ্যাসিড জারণের ফলে উৎপন্ন হচ্ছে 20 + 5 অণু এটিপি মানে 25 অণু এটিপি।